সকালবেলায় খুব সুন্দর একটা পরিবেশ, আশেপাশে প্রচুর পাখি ডাকছে, একবারে সবুজের সমারোহ চারদিকে। আর এই সময়টায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব। সপ্তাহান্তে আমরা এসে পৌঁছেছি ওড়িশার এক প্রান্তে পঞ্চলিঙ্গেশ্বরে, পূর্বঘাট পাহাড় শ্রেণীর পাদদেশে এই হিল ভিউ রিসর্টে। আগের ভিডিওতেই আপনারা দেখে নিতে পারেন কিভাবে কলকাতা থেকে আমরা বন্দে ভারতে করে বালেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে এসে পৌঁছেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের এই সুন্দর রিসর্টে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বরের হিল ভিউ রিসর্ট। আর এই আমাদের সামনেই রুম, আর তার সামনেই দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। তারপর আর্লি লাঞ্চ সেরে চলে গেছিলাম কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই হচ্ছে কুলডিহা ফরেস্টের এন্ট্রি গেট। জঙ্গল সাফারি সেরে জঙ্গলের মাঝে ঝর্ণা দেখে শেষ বিকেলে পৌঁছেছিলাম ঋষিয়া ড্যামে। গোধূলি বেলায় এক অপূর্ব পরিবেশের সাক্ষী থেকে সন্ধ্যায় ফিরে এসেছিলাম আলোকসজ্জায় সজ্জিত রিসর্টে। এসব ছিল আমাদের আগের পর্বের ভিডিওতে। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে, কিংবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে লিংক। সামনের জঙ্গলাকীর্ণ পাহাড়ের উপরে দেবতার স্থান। সকাল সকাল চললাম সেই পাহাড়ে দেব দর্শনে। রিসর্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পাহাড়ে চড়ার সিঁড়ির পথ। আমরা এই হিল ভিউ রিসর্ট থেকে বেরিয়ে এখন চলেছি সামনের পাহাড়ের পাদদেশ অবধি। তারপর ওখান থেকে সিঁড়ি উঠে গেছে পাহাড়ের উপরে মন্দিরে। আজ থেকে 24 বছর আগে যখন এসেছিলাম, আর তার সঙ্গে এখন এই জায়গাটা অনেক ফারাক। আগে একমাত্র এই পান্থনিবাস ছিল থাকার জন্য, এখন সেই পান্থনিবাস একটা বিরাট বড় রিসোর্টে পরিণত হয়েছে। তখন এই জায়গাটা ছিল বন্যতা আর নির্জনতায় মোড়া। একমাত্র থাকার জায়গা ছিল ওটিডিসির পান্থনিবাস। সে সময়কার পান্থনিবাসের একতলা বাংলোর জায়গা নিয়েছে আজকের এই বেসরকারি লিজে চলা ঝাঁ চকচকে রিসর্টটা। 24 বছর বাদে আজকের পঞ্চলিঙ্গেশ্বর অনেকটাই আলাদা, জমজমাট একটা তীর্থস্থান। আজ তার অনেকটাই পরিবর্তন হয়েছে। পথের দুধারে অসংখ্য হোটেল, লজ, দোকানপাট আর বড় বড় বাড়ি। গাড়ির রাস্তাটা শেষ হবার পর কিছুটা চড়াই পথ এঁকে বেঁকে উঠে গেছে সবুজ পাহাড়ে। পথের দুধারে অনেক দোকানপাট। মূলত উপরের মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে। 20 টাকার বিনিময়ে পুজোর সামগ্রী কেনা যায়। উপর থেকে নেমে আসা একটা ঝোড়ার জলের শব্দ আসছে পথের পাশে জঙ্গলের মধ্যে দিয়ে। এদিন সোমবার, শিবের বার। তবে এই সাত সকালে ওপরে মন্দিরে পুজো দিতে যাওয়ার পুণ্যার্থীর সংখ্যা কম। চড়াই পথের শেষে তরুণদ্বার পেরিয়ে সরু সিঁড়ির পর এখান থেকে উপরে ওঠার টিকিট চালু হয়েছে এখন, জনপ্রতি 10 টাকা। পঞ্চলিঙ্গেশ্বরের এই পাহাড়ের উপরে মন্দিরে উঠছি সিঁড়ি দিয়ে। এখানে 301টা সিঁড়ি। আর উপর থেকে একটা ঝর্ণা নেমে আসছে, পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। পুরো পথটা জুড়ে এই ঝর্ণাটার শব্দ। 300টা সিঁড়ি উঠে পৌঁছতে হবে উপরে।
পথের ধারে অপূর্ব দৃশ্য। পাহাড় চড়ার সময় বারবারই চোখে পড়ছে উপর থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাটা, একবার ডান দিকে আরেকবার বাঁ দিকে। বর্ষার পর বলে এখন এই বর্ষাটা বেশি হয়েছে, ঝর্ণাটায় প্রচুর জল। এবছর বর্ষাটা খুব বেশি হওয়ায় ঝর্ণায় প্রচুর জল, একেবারে অপূর্ব সুন্দর জলপ্রপাতের রূপ নিয়েছে। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের উপরে উঠছি মন্দিরে। ওই ওপরে সিঁড়িগুলো বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। খানিকটা উঠে এসেছি, আরও অনেকটাই এখনো চড়তে হবে। আর উপর থেকে একটা খুব সুন্দর ঝর্ণা নিচে নেমে আসছে। আরও উপরে উঠে ওই নিচে দেখা যায় মন্দিরটা। তীব্র বেগে নেমে আসা ওই ঝর্ণাটার নিচেই 5টি শিবলিঙ্গ। জনশ্রুতি অনুযায়ী বনবাসের সময় সীতা ওই পাহাড়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। 19 শতাব্দীতে নীলগিরি রাজপরিবারের রানী স্বপ্নাদেশ পান যে পাহাড়ের উপর এক স্থানে ঝর্ণার নিচে শিবলিঙ্গ পুজো করার। রাজাকে জানালে রাজা কৃষ্ণচন্দ্র মর্দারাজ হরিচরণ তার সৈন্য আর পারিষদদের নিয়ে খোঁজ চালাতে থাকেন এমন জায়গায়। আহুতি জঙ্গলে এই পাহাড়ের উপর খোঁজ পান ঝর্ণার নিচে 5টি শিবলিঙ্গের। সেই থেকেই জায়গার নাম হয় পঞ্চলিঙ্গেশ্বর। চাতাল থেকে সিঁড়ি দিয়ে নেমে পুজোর জায়গা, শিবলিঙ্গে পূজার্চনা চলছে। তবে আসল লিঙ্গগুলি পাহাড় থেকে বেরিয়ে আসা পাশের এই ঝর্ণাটার নিচে। মানুষজন লাইন দিয়ে জলের নিচে হাত দিয়ে শিবলিঙ্গগুলি ছোঁয়ার চেষ্টা করছে। ঝর্ণাধারা শিবলিঙ্গগুলোর ওপর দিয়ে বয়ে চলে প্রবল বেগে ঝাঁপ দিয়ে নিচে নেমে চলেছে। 5টা লিঙ্গের উপরে জলটা পড়ে তারপর এখান থেকে জলটা নিচে যাচ্ছে। অপূর্ব সুন্দর এক পরিবেশ এই পঞ্চলিঙ্গেশ্বরে। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট। এই সুন্দর রিসর্টে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। বিশেষ করে এই বারান্দাটায় চেয়ার নিয়ে বসে সামনের সবুজ পাহাড়ের দিকে চেয়ে সময় কেটে যায়। এবার হিলভিউ রিসর্টকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্য এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে শিমলিপাল জঙ্গলের অন্দরে দেবকুণ্ড জলপ্রপাত। দেবকুণ্ড ঘুরে গাড়ি আমাদের নামিয়ে দেবে বালেশ্বর স্টেশনে। এদিনই বিকেলে আমাদের ফেরার ট্রেন। ওড়িশার বালেশ্বর জেলা থেকে আমরা চলেছি ময়ূরভঞ্জ জেলায়, যেখানে শিমলিপাল ফরেস্টের অবস্থান। ঘন্টা দুয়েকের যাত্রায় পৌঁছে গেলাম শিমলিপাল তথা দেবকুণ্ডের প্রবেশদ্বারে। গাড়ি এই পর্যন্তই আসে। এরপর জঙ্গলে প্রবেশ করে জঙ্গলের 5 কিলোমিটার ভিতরে দেবকুণ্ড জলপ্রপাত। এই পথটা যাওয়ার জন্য বন দপ্তরের পক্ষ থেকে এখন ব্যবস্থা করা হয়েছে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত টোটো বা গাড়ি। টিকিট কেটে একটা ব্যাটারি চালিত টোটোই নিয়ে চলল আমাদের জঙ্গলের অন্দরে। লাল মাটির পথ চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, গাছপালার ফাঁক দিয়ে একটু দূরেই পাহাড় সারি। আমরা এখন দেবকুণ্ডর এন্ট্রি পয়েন্ট থেকে শিমলিপালের জঙ্গলে ঢুকলাম। এখান থেকে টোটো করে বেশ অনেকটা পথ, 5 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে। তারপর আমরা দেবকুণ্ড দর্শন করতে পারবো। এই হলো বিখ্যাত শিমলিপাল ন্যাশনাল পার্ক। আয়তনে অনেক বড়, 2750 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। দেখা যাচ্ছে নদীটা। শিমলিপাল টাইগার রিজার্ভও বটে।
তবে বাঘ সেরকম একটা দেখা যায় না আজকাল। এবং ব্যাটারি চালিত টোটোতে চড়ে পাহাড় জঙ্গলের পথে চড়া একটা অন্যরকম অভিজ্ঞতা। টোটাই লাল মাটির রাস্তা আর দুধারে জঙ্গল। এটা শিমলিপাল ফরেস্টের সাউথ সেকশন, রিজার্ভ এরিয়া। পথের পাশে দেখা মিলল দেও নদী। খরস্রোতা নদী পেরিয়ে পথ গিয়েছে। বাঁ দিক থেকে পথের ডান দিকে চলে এলো নদীটা। এখন এই পথের একদিকে এই পাহাড় আর পথের ডান দিকে চলে এসছে নদীটা। এখানে সব পার্কিং এরিয়া। আমাদের টোটো এসে থামলো পার্কিং এ। এখান থেকেই বাকি কয়েকশো মিটার পথ হেঁটে যেতে হবে। শিমলিপালের বিশেষত্ব হলো পুরো জঙ্গল জুড়ে অনেক জলপ্রপাত। এই দিকটা হলো শিমলিপালের দক্ষিণ দিক। তবে শিমলিপালের আসল অংশ অর্থাৎ উত্তর দিকের প্রবেশদ্বার এখান থেকে অবশ্য অনেকটাই দূরে, যোশীপুরে। খানিকটা এগিয়ে নদীর উপর কাঠের ব্রিজ। নিচ দিয়ে খরস্রোতা দেও নদী বয়ে চলেছে সশব্দে। বাঁদিকে খানিকটা দূরেই ওই চোখে পড়ল জলপ্রপাতটা, দেবকুণ্ড। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। ওই হলো দেবকুণ্ড। ওখান থেকে দেবকুণ্ড একটা ওয়াটারফল। আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। শিমলিপাল ফরেস্টের ভেতরে এই জায়গাটা, সেখানে দেবকুণ্ড ওয়াটারফল। ওখান থেকে প্রবল থেকে জলধারা নেমে দেও নদীর সৃষ্টি হয়েছে। দুগ্ধফেনিত জলরাশি জলপ্রপাত থেকে নিচে পড়ে স্রোতস্বিনী এক নদীর আকারে বয়ে চলেছে প্রচন্ড স্রোতে। আর এই নিচে সৃষ্টি হয়েছে দেও নদী। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা নদীর ওপর দিয়ে, আর দেও নদী তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রবল স্রোতে পাথরের মধ্যে দিয়ে বয়েছে। আরো কিছুটা এগিয়ে গিয়ে পৌঁছালাম জলপ্রপাতের একেবারে সামনে। দেবকুণ্ড ওয়াটারফলস কি যে অপূর্ব! আমরা চলে এসেছি একদম দেবকুণ্ড ওয়াটারফলস এর পাশে। ভীষণ সুন্দর এই জায়গাটা। জলপ্রপাতের ওপরে ওই একটা মন্দির, সিঁড়ি উঠে গেছে ওই উপর অব্দি। উপরে অম্বিকা মাতার মন্দির। সশব্দে উপর থেকে নিচে আছড়ে পড়ছে জলরাশি। জলপ্রপাতের নিচেই সৃষ্টি হয়েছে একটা কুণ্ড। তারপর সেই জল দেও নদীর আকারে বয়ে চলে গেছে। অসাধারণ এক প্রকৃতির মাঝে শিমলিপাল জঙ্গলে এই জায়গাটা। চারপাশে উঁচু পাহাড়ের দেওয়ালে ঘেরা। ভীষণ সুন্দর এই ওয়াটারফলসটা। এটা শিমলিপাল সাদার্ন রেঞ্জের মধ্যে অবস্থিত, একদম জঙ্গলের মধ্যে, পাহাড় দিয়ে ঘেরা। এখান থেকে আবার তৈরি হয়েছে দেও নদী, যেটা পাহাড়ের বাঁকে বাঁকে নিচে নেমে গেছে। সুন্দর এই ওয়াটারফলসটা। পাথরের উপর বসে সামনের দুর্দান্ত এক জলপ্রপাতের দৃশ্য দেখে মুগ্ধ হতে হয়। জঙ্গলের মাঝে পাহাড় ঘেরা এই জায়গায় এক অপূর্ব দৃশ্যই দেবকুণ্ড জলপ্রপাতের। শুনেছি পাহাড়ের অনেক উপর থেকে ধাপে ধাপে নেমে আসছে এই জলধারা। একদম শেষ ধাপে এই দেবকুণ্ড। উপরে যাওয়ার অবশ্য পথ নেই।
এপাশে পাহাড়ের গা বেয়ে সিঁড়ি উঠে গেছে মন্দির অবধি পৌঁছানোর। ওই জলপ্রপাতের ওপরে যে মন্দিরটা রয়েছে সেখানে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে। এখান দিয়ে উঠে অনেকখানি উঠে, প্রায় 100টা সিঁড়ি উঠে মন্দিরে পৌঁছাতে হয়। অসাধারণ এক প্রকৃতির মাঝে শিমলিপাল জঙ্গলে এই জায়গাটা, উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। এই জায়গাটা চারিদিকে উঁচু উঁচু পাহাড়, শিমলিপাল জঙ্গলের মধ্যে একটা অংশে, আর পাহাড়ের চারদিক থেকে জল নামছে, বিভিন্ন দিক থেকে জল নামছে সশব্দে এই পাথরের মধ্যে দিয়ে। এই বর্ষাকালের ঠিক পরে বলে, যদিও এটা নভেম্বর মাসের শুরু, তবুও এবার বর্ষাটা অনেক বেশি হয়েছে, যার জন্য প্রচুর জল। অনেকক্ষণ ধরে মুগ্ধ হয়ে এই জলপ্রপাত দর্শন সেরে এবার ফেরার পালা। চল। ফেরার পথে আবার রাস্তার ধারে দেখা দিল নীলগিরি পাহাড়। আবার চলে এলাম নীলগিরি শহরে। নীলগিরি পাহাড়ের নিচে অনেক প্রাচীন রাজবাড়ি আর জগন্নাথ মন্দির। ব্রিটিশ আমলে এক করদ রাজ্য নীলগিরি, যার রাজধানী ছিল রাজ নীলগিরি, তথা আজকের এই নীলগিরি শহরে। 16th সেঞ্চুরিতে স্থানীয় এক আদিবাসী রাজা নীলা সর্দারকে পরাস্ত করে এই জায়গার দখল নেন নীলগিরি রাজবংশের রাজা সাধু মানধাতা। তিনি এই রাজপ্রাসাদ নির্মাণ করেন, যা হয়ে ওঠে নীলগিরি রাজবাড়ি। এই হচ্ছে বহু পুরনো নীলগিরি রাজবাড়ি, আর এই রাজবাড়ির পিছনেই নীলগিরি পাহাড়। এই নীলগিরি পাহাড়েই একসময় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার কথা ভাবা হয়েছিল। বর্তমানে ওই রাজবংশের তেমন কিছু অবশিষ্ট নেই, প্রায় পরিত্যক্ত এই রাজবাড়িটা। সামনেই সুপ্রাচীন জগন্নাথ মন্দির। দুপুরবেলা এখানে ভোগ বিতরণ করা হয় কুপনের মাধ্যমে। ভিতরের ছবি তোলা অবশ্য নিষিদ্ধ। এবার সোজা চললাম বালেশ্বর স্টেশনে। বিকেলের ধৌলি এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।